আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে আছো এবং ভালো আছো। আজকের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জনাব ফরিদা আক্তার, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমাদের আজকের পাঠ্য বিষয় অনার্স দ্বিতীয় বর্ষ থেকে আমরা আজকে আলোচনা করব। আমাদের বিষয়টা হলো বিশ্ব সভ্যতার ইতিহাস। এই বিশ্ব সভ্যতার ইতিহাস থেকে আমরা একটা টপিক বেছে নিয়েছি আজকে, সেটা হলো সিন্ধু সভ্যতা। তো সভ্যতার ইতিহাস আমরা পড়তে গেলে একটা জিনিস লক্ষ্য করেছি যে পৃথিবীর প্রাচীন যতগুলো সভ্যতা গড়ে উঠেছে সেটা কোনো না কোনো নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তবে এর ব্যতিক্রম কিন্তু একটা সভ্যতা আছে পৃথিবীর ইতিহাসে, সেটা হলো গ্রিক সভ্যতা। বাকি সব সভ্যতাই আমরা দেখি, যেমন বেবিলনীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, চৈনিক সভ্যতা, রোমান সভ্যতা, সিন্ধু সভ্যতা, এগুলা নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। এখন সিন্ধু সভ্যতা কাকে বলে? তাহলে নিশ্চয়ই খুব সহজ হয়ে গেল যে সিন্ধু নদকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে উঠেছিল তাকে সিন্ধু সভ্যতা বলা হয়। সিন্ধু কিন্তু আমাদের খুব কাছেই, এই ভারতীয় উপমহাদেশে পাকিস্তানের লারাকান প্রদেশে সিন্ধু নদ আমরা প্রত্যেকেই জানি, তোমরাও জানো, তোমরা অনেকে ভ্রমণও করেছো হয়তোবা। তো এখন আমাদের একটা আনুমানিক ধারণা, যেটা কবে কিভাবে আবিষ্কার হয়েছে সিন্ধু সভ্যতা। ঐতিহাসিকদের ধারণা যে পৃথিবীর ইতিহাসে খ্রিস্টপূর্বাব্দে প্রায় 3000 বছর পূর্বে এই সিন্ধু সভ্যতাটা আবিষ্কৃত হয়েছিল, এরকম একটা ধারণা ঐতিহাসিকদের মধ্যে ছিল। এর বহু বছর পরে ভারতের প্রত্নতত্ত্ববিদদের মহাপরিচালক জন মার্শাল তিনি 1921 থেকে 1924 খ্রিস্টাব্দের মধ্যে খনন কার্যের মাধ্যমে এই সভ্যতাটা আবিষ্কার করেন। এটা কিন্তু খুব বেশি দিনের কথা না, কারণ আমরা দেখেছি সব সভ্যতাই কিন্তু খনন কার্যের মাধ্যমে প্রত্নতত্ত্ববিদরা আবিষ্কার করে। আমরা আরেকটু পেছনে যাই, 1875 খ্রিস্টাব্দে ইংরেজ প্রত্নতত্ত্ববিদ কানিংহাম, যার নাম তোমরা প্রত্যেকেই শুনেছ, তিনি মহেঞ্জোদারো এবং হরপ্পায় একটা সিল পেয়েছিলেন। সেই সিলে কিছু অপরিচিত লিপি ছিল। লিপি মানে লেখা, সেটা নির্দিষ্ট কোন ভাষায় ছিল, কেমন ছিল, এটা ঠিক আনুমানিক আমরা বলতে পারবো না বা সঠিকভাবে বলা সম্ভব না। তো তখন বুঝতে পারেনি। তো যখন জন মার্শাল আবিষ্কার করলেন 1921 থেকে 24 খ্রিস্টাব্দের মধ্যে, তখন একটা স্বচ্ছ ধারণা হয়ে গেল। কারণ খনন কার্যের পরে সিন্ধু সভ্যতার আমরা অনেক নগর খুঁজে পেয়েছি, আমরা রাস্তাঘাট খুঁজে পেয়েছি দেখলাম, তারপরে উন্নত যোগাযোগ ব্যবস্থা পেয়েছি, রাজনৈতিক ব্যবস্থা পেয়েছি, সামাজিক ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু খুঁজে পাওয়া গিয়েছে। এখন সিন্ধু সভ্যতার বিস্তার, তোমাদের আর একটা ধারণা দেওয়া উচিত, সিন্ধু সভ্যতার কিন্তু আর একটা নাম আছে, এটাকে হরপ্পা সভ্যতাও বলা হয়। কারণ হরপ্পাতেই প্রথম খনন কার্য শুরু হয়েছিল, এজন্য সিন্ধু সভ্যতার আর এক নাম হরপ্পা। তো সিন্ধু সভ্যতার বিস্তারের মধ্যে আমরা দেখি ঐতিহাসিকদের একটা ধারণা ছিল যে এটা হয়তো বা মহেঞ্জোদারো এবং হরপ্পার মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, মহেঞ্জোদারো এবং হরপ্পা ছিল সিন্ধু সভ্যতার রাজধানী, নগর রাষ্ট্র।
সাথে আমরা পাই চানহুদারো এবং সুতকাজেন্ডার। তো এগুলো ছিল নগর রাষ্ট্র। মহেঞ্জোদারো এবং হরপ্পা ছিল সিন্ধু সভ্যতার রাজধানী, তোমরা রাজধানীই বলতে পারো। এটা অত্যন্ত উন্নত নগর রাষ্ট্র ছিল। আর এর 250টি কেন্দ্র ছিল। 250টি জায়গায় খনন কার্যের মাধ্যমে সিন্ধু সভ্যতার নিদর্শন খুঁজে পাওয়া গিয়েছে। তো সুতরাং আমরা শুধুমাত্র মহেঞ্জোদারো এবং হরপ্পার মধ্যে সীমাবদ্ধ রাখতে পারি না, কারণ এই দুটো ছিল রাজধানী, সাথে চানহুদারো এবং কালীবঙ্গাল, এই দুটো ছিল, এই 4টে জায়গা ছিল নগর রাষ্ট্র। তো এখন আমরা আসি সিন্ধু সভ্যতার স্রষ্টা। স্রষ্টা মিন্স ক্রিয়েটর। কারা এটা আবিষ্কার করলেন, কারা সৃষ্টি করলেন, এরকম একটা চিন্তা কিন্তু আমাদের মাথায় আসে যে ম্যাডাম এটা কারা কারা আবিষ্কার করেছিলেন। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সিন্ধু সভ্যতার স্রষ্টা যে কারা, এটা আজও কিন্তু নিশ্চিত করে বলা যাবে না, কারণ লিখিত কোনো দলিলও পাওয়া যায়নি বা এরকম সিন্ধু সভ্যতার উপরে কোনো প্রমাণ, সঠিক প্রমাণ পাওয়া যায়নি। তো ঐতিহাসিকদের ধারণা মতে যেটা আমরা পেয়েছি সেটা আমরা 4 ভাগে ভাগ করতে পারি। যেমন 4 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বরে কারা ছিলেন? দ্রাবিড়রা। তোমরা আগেই জানো যে ভারতীয় উপমহাদেশের যে প্রাচীন জাতিগোষ্ঠী তারা ছিল দ্রাবিড়। তো 1 নম্বরে ছিল দ্রাবিড়রা, 2 নম্বরে ছিল সুমেরীয়রা, 3 নম্বরে ছিল আর্যরা এবং 4 নম্বরে বা সর্বশেষ যেটা ছিল সেটা ছিল মিশ্র জাতিগোষ্ঠী। মিশ্র জাতিগোষ্ঠী মানে ভারতীয় উপমহাদেশ ছিল বহু জাতি, বহু ধর্ম, বহু বর্ণ, বহু ভাষাভাষী লোকের অবস্থান। তো 4র্থ জায়গায় আমরা পেয়েছি যে মিশ্র জাতিগোষ্ঠী ছিল। তো আমরা এবারের ধাপে আমরা যাব যে সিন্ধু সভ্যতাটা যে হরপ্পা এবং মহেঞ্জোদারো 2টা নগর রাষ্ট্র ছিল, রাজধানী ছিল, অত্যন্ত উন্নত সভ্যতা ছিল। কারণ আমরা দেখেছি সিন্ধু সভ্যতা তার যে বিস্তৃতি, তার যে অর্থনৈতিক অবস্থা, তার যে উন্নত নগর পরিকল্পনা এবং সমসাময়িক উন্নত সভ্যতাগুলোর সাথে তার যে যোগাযোগ ব্যবস্থা, শিল্প কলা ইত্যাদি মিলিয়ে পৃথিবীর ইতিহাসে বা মানব সভ্যতার ইতিহাসে এই সিন্ধু সভ্যতা কিন্তু একটা বিশাল অবদান রেখে গিয়েছে। তো আজকে আমরা দেখি তাদের নগর পরিকল্পনা থেকে কিন্তু আমরা একটা ধারণা নিতে পারবো। যেমন তাদের নগর পরিকল্পনার মধ্যে 1 নম্বরে ছিল দুর্গ নগরী। তোমাদের প্রশ্ন জাগে ম্যাডাম দুর্গ নগরী আবার কি? দুর্গ মানে প্রাসাদ। তো মহেঞ্জোদারো এবং হরপ্পাতে নগর দুটো ঠিক একই ধাঁচে তৈরি করা হয়েছিল, গঠন রীতিটা একই রকম ছিল। যেমন আমরা দেখতে পাই দুর্গ নগরী সাধারণত শহরে উঁচু স্থানে নির্মাণ করা হয়েছিল। চতুর্দিক থেকে 40 ফিট দেয়াল দিয়ে ঘেরা ছিল এবং এর ভিতরে তোমাদের কি হলো আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিংগুলো এই দুর্গ নগরীর মধ্যে তৈরি করা হতো। তার একটা কারণ ছিল, মূল কারণ ছিল বহিঃশত্রুর আক্রমণ থেকে বাঁচার একটা উপায়ও ছিল। উঁচু স্থানে সাধারণত বসবাস করতেন কারা? উঁচু শ্রেণীর লোকরা, অভিজাত শ্রেণীর লোকরা বাস করতেন। এখানে দুর্গনগরীর মধ্যে সমস্ত বাড়িঘর ছিল। যেমন মূল যে ভবনটা ছিল, যে দুর্গ নগর যেটা ছিল, দুর্গনগরের যে নগরীটা ছিল, এটা দৈর্ঘ্যে ছিল 1200 ফিট এবং প্রস্থ ছিল 600 ফিট এবং এর দেয়াল ছিল 40 ফিট উঁচু। এবারে আসি আমরা সিন্ধু সভ্যতার রাস্তাঘাট কেমন ছিল।
কারণ আমরা শুরুতেই বলেছি এটা অত্যন্ত উন্নত সভ্যতা ছিল, সমসাময়িক অন্যান্য উন্নত সভ্যতার সাথে এর যথেষ্ট মিল ছিল। তো রাস্তাঘাট কিরকম ছিল? রাস্তাঘাট ছিল সোজা। সোজা বলতে আমরা কি বুঝি? উত্তর দক্ষিণ দিক সোজাসুজি চলে গিয়েছে রাস্তা, পূর্ব পশ্চিম দিক চলে গিয়েছে রাস্তা, এবং এটা চওড়া ছিল মূলত 9 ফিট থেকে 34 ফিট পর্যন্ত চওড়া ছিল রাস্তাঘাট। তার মানে আমরা দেখেছি যে অত আগে খ্রিস্টের জন্মের 3000 বছর পূর্বে যে সভ্যতাটা ছিল, সেখানে তাদের নগর পরিকল্পনা কিন্তু আসলে অনেক উন্নত ছিল। বাড়িঘরগুলো দেখা যায় উঁচু শ্রেণীর লোকরা দুর্গ নগরীতে বসবাস করতেন, তারা সুযোগ সুবিধা ভোগ করতেন। আবার যারা একটু মধ্যম গোছের বা নিচু শ্রেণীর যারা ছিলেন, তাদের বাড়িঘর ছিল সাধারণত নিচু স্থানে। তো রাস্তাঘাট থেকেও আমরা বুঝতে পারি যে সভ্যতাটা আসলে অনেক উন্নত ছিল। তারপরে আমরা দেখি গৃহ নির্মাণ পরিকল্পনা। ম্যাডাম, গৃহ নির্মাণ পরিকল্পনাটা আবার কি? দুর্গ নগরী তো ছিলই, সেটা ছিল অভিজাতদের জন্য, সর্বসাধারণের জন্য বা নিম্ন শ্রেণীর জন্য বা সাধারণ মানুষদের জন্য তাদের গৃহ নির্মাণ পরিকল্পনাটা ছিল সাধারণত রাস্তার প্রান্তিক, মানে রাস্তার শেষ ধারে ছিল সাজানো থাকতো বাড়িগুলা। কোনো মূলত 2 রুম বিশিষ্ট বাড়ি ছিল, অনেক সময় 2 রুমের বেশি বা 2টা কক্ষের বেশিও ছিল। সামনে একটা বসার জায়গা থাকতো এবং বহুতল বাড়িও ছিল। তো এই যে সুন্দর সুন্দর গৃহ নির্মাণ পরিকল্পনা, সেটা কিন্তু আমরা সিন্ধু সভ্যতার যুগে পেয়েছি। এবার আমরা আসি পয় প্রণালী। পয় প্রণালীটা কি? ড্রেনেজ যেটাকে আমরা বলি, পয় নিষ্কাশন, পানি নিষ্কাশন হয় যেখান থেকে। তো অত আগেও আমরা দেখেছি যে অন্যান্য সভ্যতার মতো সিন্ধুতেও পয় প্রণালী ছিল, কারণ ওই বাড়িগুলোতে প্রত্যেকের এক একটা স্নানাগার ছিল। তারা কুয়া তৈরি করতেন, তখন পানি এত সুলভ ছিল না, এটা খুব দুর্লভই ছিল। কুয়া তোমরা হয়তো তোমাদের এই বয়সে তোমরা দেখোনি, আমরাও জীবনে হয়তো একবার কি দুবার দেখেছি। এটা অনেক গভীর হয়, উপরে একটা ঢাকনা দেওয়া থাকে। পুকুর যেরকম বৃহৎ আকারে এরকম না, এটা ছোট আকারে হয় এবং খুব গভীর হয় পানি উঠানোর, পানি ব্যবহার করার জন্য। তো প্রত্যেক বাড়িতে এরকম একটা কুয়া ছিল। তো পানিটা যে মানুষ ব্যবহার করতো, তার তো একটা নিষ্কাশনের ব্যবস্থা থাকা চাই। তো এই পয় প্রণালীটা ছিল। আর তারা কি তৈরি করেছিলেন? বৃহৎ স্নানাগার। এটা কিন্তু একটা আর্কিটেকচারের মধ্যে পড়ে যাই আমরা, যে সিন্ধু সভ্যতার যুগে যে তারা শুধুই উন্নত নগর রাষ্ট্র করেছিলেন, রাস্তাঘাট করেছিলেন, পয় প্রণালী করেছিলেন না, তাদের মধ্যে কিন্তু শৈল্পিক গুণও ছিল। আমরা দেখেছি যে শিল্পকর্মের মধ্যে যে বৃহৎ স্নানাগার, এটা মূলত তারা একটা জিনিস মাথায় রেখে তৈরি করেছিলেন। সেটা কি ছিল? সেটা যারা ধর্মকর্ম পালন করতে, পূজা, কারণ তোমাদের মাথায় রাখতে হবে ভারতীয় উপমহাদেশের মূল ধর্ম ছিল তখন হিন্দু। তো পূজারীরা কি করতেন? তারা স্নান সেরে এই বৃহৎ স্নানাগারে বহু কক্ষ ছিল, কিছু কিছু কক্ষে তারা স্নান সেরে কাপড় চোপড় পরিবর্তন করতেন এবং তারপরে তারা পূজায় বসে যেতেন। তো এটা কিন্তু আজও আছে। 5000 বছর পূর্বে এই স্নানাগারটা কিন্তু আজও আছে। তারপরে আমরা চলে যাই শস্যাগার। শস্যাগার বলতে কি বোঝাই আমরা? মানে শস্যের যে ভান্ডার। হ্যাঁ, এখন আমরা কি বলি? রাষ্ট্রীয় কোষাগার। তোমরা রাষ্ট্রীয় কোষাগারের নাম শুনেছো না? বহুত শুনেছো রাষ্ট্রীয় কোষাগার, যেখানে সরকারি ধন সম্পত্তি রাখা হয়। কিন্তু তৎকালীন সময়ে রাষ্ট্রীয় ব্যাংক, রাষ্ট্রীয় কোষাগার বলতে শস্যাগারকে বোঝানো হতো। কারণ প্রয়োজনের অতিরিক্ত শস্য সরকার কি করতে? একটা গোলা তৈরি করে সেখানে সংরক্ষণ করতে। রাষ্ট্রে যখন সাধারণ জনসাধারণের প্রয়োজন হতো, এখান থেকে বিতরণ করা হতো। তো
তো এই শস্যাগার বা শস্য ভাণ্ডার কোথায় ছিল? এটা কিন্তু ছিল মহেঞ্জোদারোতে, ওই যে দুর্গ নগরীতে, এবং নদীর কাছাকাছি তৈরি করা হতো। আর হরপ্পাতেও ঠিক একই অবস্থায় ছিল, দুর্গ নগরীতে শস্যাগার তৈরি করা হয়েছিল, স্থাপন করা হয়েছিল। তো নদীর কাছাকাছি করার পিছনে একটা যুক্তি আছে, সেটা হলো তৎকালীন সময় যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল নৌপথ। তো শস্য যদি আদান প্রদান করা হতো ব্যবসা বাণিজ্যের জন্য, তো সেক্ষেত্রে জলপথের তো বিশেষ প্রয়োজন আছে। তো সেই জন্য শস্য ভাণ্ডার ছিল। এরপর আর একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, আর একটা ছিল বৃহৎ হল ঘর। ম্যাডাম এইটা আবার কি? হ্যাঁ, তোমাদের মনে প্রশ্ন তো জাগবেই। আমরা দেখি রাষ্ট্রীয় কার্য পরিচালনার জন্য একটা সভাকক্ষ কিন্তু প্রয়োজন হয়। একটা রাষ্ট্র চালাতে হলে অবশ্যই সেখানে উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় লোকরা কি করে, একটা সভার প্রয়োজন হয়, জরুরি যেটাকে তোমরা খুব সহজে বোঝো যে মিটিং। হ্যাঁ, আমরা যখন একটা ক্রাইসিস মোমেন্টে পড়ে যাই, তোমরা আমাদের কলেজকে অনুসরণ করেছো, তোমরা যারা ছাত্র লিডার আছো তারাও দেখেছো যে তোমরা কি করো, একটা ক্রাইসিস মোমেন্টে বা একটা জরুরি প্রয়োজনে তোমরা কিন্তু একটা সভার ব্যবস্থা করো, একটা মিটিংয়ের ব্যবস্থা করো। ঠিক এই বৃহৎ হলগৃহটা ছিল কিসের জন্য? সভাগৃহটা এখানে বিশাল আকারে তৈরি করা হয়েছিল, যেখানে এখানে সভাকক্ষ ছিল রাষ্ট্র। তো এরপরে আমরা আসি যে সিন্ধু সভ্যতার যুগে সমাজ ব্যবস্থাটা কেমন ছিল। তোমরা জেনেছো যে আরবরা যখন সিন্ধু বিজয় করেছিলেন তখন কিন্তু সামাজিক বৈষম্য ছিল। আমরা জেনেছি যে সিন্ধু বিজয়ের সময় ভারতবর্ষে সমাজ ব্যবস্থা 4 শ্রেণীতে বিভক্ত ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কিন্তু এখানে আমরা যেটা দেখেছি, সিন্ধু সভ্যতার সময় সমাজ ব্যবস্থা 4টে শ্রেণীতে বিভক্ত ছিল। এখানেও 4টে শ্রেণীতে বিভক্ত ছিল। 1 নম্বরে যেটা ছিল সেটাকে প্রথম শ্রেণী বলা হতো। প্রথম শ্রেণী কেন বলা হতো? সেখানে অভিজাতরা ছিলেন। এখন অভিজাতদের মধ্যে আবার কারা ছিলেন? শাসক ছিলেন, পুরোহিতরা ছিলেন, চিকিৎসকরা ছিলেন, জ্যোতিষীরা ছিলেন। এই 4টে শ্রেণীর লোকদেরকে নিয়ে গঠিত হয়েছিল প্রথম শ্রেণী। 2 নম্বরে আমরা আসি, দ্বিতীয় শ্রেণীতে কারা ছিলেন? যোদ্ধা, যারা যুদ্ধ করত তারা ছিল 2 নম্বরে। 3 নম্বরে ছিল ব্যবসায়ী, শিল্পী এবং কারিগর। আর সর্বশেষ বা 4 নম্বরে যারা ছিলেন তারা ছিলেন শারীরিক পরিশ্রম করে যারা জীবিকা নির্বাহ করতেন। এখন এই শারীরিক তো আমরা সমাজ ব্যবস্থার যে 4টি শ্রেণী ছিল, সেই 4 শ্রেণীর জনগণের সাথে তোমাদের পরিচিতি ঘটিয়েছি। যে 4 শ্রেণীর প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী। এখন আমরা আসব যে সিন্ধু সভ্যতার সময় অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল, তারা কিভাবে অর্থনৈতিকভাবে সফল হয়েছিলেন সেটা আমাদের জানা দরকার। তাদের অর্থনৈতিক সাফল্যটা কিসে ছিল? প্রথমে আমরা দেখি সিন্ধু সভ্যতার যুগে তাদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। তাছাড়া আমরা জানি যে ভারতীয় উপমহাদেশ সুজলা সুফলা, শস্য শ্যামলা একটা উপমহাদেশ। তো তাদের মূল জীবিকা ছিল কৃষিকাজ। তো কৃষিকাজ থেকে তারা কি কি পেতেন? যেমন গম, যব, মুগ, মসুর, সর্ষে, তুলা, বাজরা ইত্যাদি। আর অর্থনৈতিক দিক থেকে আর কি কি উপায় ছিল অর্থনৈতিক অবস্থা উন্নত করার জন্য? পশুপালন করতেন তারা। পশুপালন করে তারা অর্থনৈতিক অবস্থা উন্নত করেছিলেন। তারা ব্যবসা বাণিজ্য করতেন এবং শিল্প কারখানাও তাদের ছিল। যেহেতু অন্যান্য সভ্যতার সাথে কিন্তু পৃথিবীর অন্যান্য সভ্যতার সাথে তাদের যোগাযোগ ছিল,
তোমাদেরকে আগেই বলেছি যে সমসাময়িক যে সভ্যতাগুলা তার সাথে কিন্তু একটা যোগাযোগ ছিল। এবারে আমরা আসি রাজনৈতিক অবস্থা। সিন্ধু সভ্যতার সময় রাজনৈতিক অবস্থাটা কেমন ছিল, রাষ্ট্র কেমন ছিল, আসলে আজও সঠিক কোনো দলিল বা কাগজপত্র পাওয়া যায়নি যে রাজনৈতিক অবস্থাটা আসলে কেমন ছিল। তারপরেও কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে রাষ্ট্র নিশ্চয়ই ওই অভিজাত শ্রেণীরাই পরিচালনা করতেন। কারণ সমাজে যারা প্রথম শ্রেণীর জনগণ ছিলেন, তোমাদের মনে আছে যে 4 শ্রেণীর জনগণ ছিলেন, তার মধ্যে প্রথম শ্রেণীতে যারা ছিলেন, হ্যাঁ, তো সেই প্রথম শ্রেণীর মধ্যে কারা ছিলেন? শাসক, পুরোহিত, চিকিৎসক, জ্যোতিষ। তো এরা ছিলেন অভিজাত শ্রেণী, এদের মাধ্যমে রাজ্য পরিচালনা হতো রাজনৈতিকভাবে আমরা দেখি। তো তারপরেও আমরা দেখি যে সিন্ধু সভ্যতার মানুষ একজন যাজক রাজার দ্বারা শাসিত হতেন। যাজক বলতে কি বোঝায়? ধর্মযাজক, পুরোহিত, হ্যাঁ, তাকে তারা শাসক হিসেবে মেনে নিয়েছিলেন। এটা দেখি আমরা মোটামুটি রাজনৈতিক অবস্থার একটা সংক্ষিপ্ত অবস্থা। তারপরে আমরা আসি ধর্ম। সিন্ধু সভ্যতার যুগের লোকজন কোন ধর্ম অবলম্বী ছিলেন এটাও কিন্তু আমাদের জানা প্রয়োজন। কিন্তু সভ্যতাগুলো কিন্তু আবিষ্কৃত হয়েছে খনন কার্যের মাধ্যমে। প্রত্নতত্ত্ববিদরা আবিষ্কার করেছিলেন খনন কার্যের মাধ্যমে। তো ওই খনন কার্যের মাধ্যমে যখন আবিষ্কার করেছিলেন তখন কোনো মন্দির বা উপাসনালয়, গৃহ, এরকম কিছু আবিষ্কার তারা করতে পারেননি। তারা পেয়েছেন কিছু মূর্তি পেয়েছেন। কারণ সিন্ধু সভ্যতার যুগের মানুষের বৈশিষ্ট্যও কিন্তু আমরা ওই মূর্তি দেখে বুঝে নিয়েছি যে তারা কেমন পোশাক পরিধান করতেন, পুরুষরা কেমন করতেন, নারীরা কেমন করতেন। ওই মূর্তির ছবি দেখেই কিন্তু, ওই মূর্তির প্রতিকৃতি দেখেই বুঝে নেওয়া হয়েছে। তো আসলে কোনো ধর্মীয় উপাসনালয় বা মন্দিরের খোঁজ পাওয়া যায়নি। সেক্ষেত্রে ধরে নেওয়া হয়েছে যে সিন্ধু সভ্যতার যুগের মানুষের সত্যিকারের কোনো ধর্মে তারা বিশ্বাসী ছিলেন না। তবে তারা যাকে শক্তিশালী মনে করতেন, যেমন গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত ইত্যাদি ইত্যাদিকে তারা খুব শক্তিশালী মনে করতেন। হয়তো বিশাল একটা গাছ দেখেছেন, তো তারা খুব দেবতা তুল্য মনে করতেন। বিশেষ করে পিপল গাছ নামে একটা গাছ ছিল, সেটাকে তারা অত্যন্ত পবিত্র গাছ হিসেবে মনে করতেন সিন্ধু সভ্যতার যুগের মানুষরা। তারা পাহাড় পর্বতকে পূজা করতেন, তারা নদ নদীকে পূজা করতেন। তো আসলে ধর্মীয় কোনো উপাসনালয় খুঁজে পাওয়া যায়নি বা মন্দিরও খুঁজে পাওয়া যায়নি। এটা গেল ধর্ম। এবারে প্রত্যেকটা সভ্যতার কিন্তু একটা পতন আছে। আমরা দেখি প্রত্যেকটা শাসন ব্যবস্থার, প্রত্যেকটা রাজ্যের যেমন 3টা পর্যায় অতিক্রম করতে হয়, একটা উত্থান, একটা বিকাশ, একটা পতন। তো সভ্যতার ক্ষেত্রেও আমরা এটা পেয়েছি, উত্থান, বিকাশ এবং পতন। পতন বহুবিধ কারণে সিন্ধু সভ্যতার পতন ঘটেছিল। তার মধ্যে আমরা 1 নম্বরে পাই পৌর সুবিধা শিথিল। পৌর সুবিধাটা কাকে বলে? পৌর সুবিধাটা বলতে একটা রাষ্ট্রে বাস করতে হলে পৌরসভার, আজকাল দেখো তোমরা নিজেরাই বুঝতে পারো যারা শহর কেন্দ্রিক আছো, তারা কি হয়, বাড়িঘরের একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা থাকতে হয়, রাস্তাঘাট থাকতে হয়, পয়ঃপ্রণালী থাকতে হয়, বৈদ্যুতিক ব্যবস্থা থাকতে হয়। তো এই যে সমস্ত ব্যবস্থাগুলো ছিল, এগুলো আসলে শিথিল হয়ে এসেছিল শেষের দিকে। এগুলো সব বিপর্যয়ের মধ্যে পড়ে গিয়েছিল, যার ফলে এই সভ্যতাটা খুব তড়িৎ গতিতে ধ্বংস হয়েছিল। 2 নম্বরে আমরা কি দেখি? অভ্যন্তরীণ সংকট। এটা কিন্তু সব পতনের বেলায় আমরা দেখেছি। অভ্যন্তরীণ সংকটটা কিন্তু একটা মূল সংকট। আমরা যদি ভিতরেই আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকে, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না, এটা সম্ভব না। তো ওই সিন্ধু সভ্যতার যুগে যারা ছিলেন, অভিজাত শ্রেণী, মধ্যম শ্রেণী, নিচু শ্রেণী, দাসও ছিলেন। কারণ ওই উচ্চ শ্রেণীর জমি যারা চাষ করতেন, তাদেরকে ভূমিদাসে পরিণত করা হয়েছিল।
তারা একসময় আন্দোলন করেছিলেন তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য। তো এই অভ্যন্তরীণ কোন্দলের ফলেও আমরা দেখি সিন্ধু সভ্যতার পতন ঘটেছে। 3 নম্বর কারণ হিসেবে আমরা দেখি আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন। আবহাওয়া জলবায়ু পরিবর্তনটা আবার কি ম্যাডাম? আবহাওয়া তো আসলে পরিবর্তনশীল। আমরা এখন আছি, প্রচন্ড বেগে ঝড় আসলো, তাহলে কি হলো? হয়তো আমাদের পাকা ধান ছিল মাঠে বা কাঁচা ফসল ছিল, সেটা সব উড়ে চলে গেল, জলবায়ু পানিতে প্লাবন হয়ে গেল। তো আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনের ফলে ঘন ঘন যে সিন্ধু নদের পানির পরিবর্তন হয়েছিল, এর ফলেও এই সভ্যতাটা বিলীন হয়ে গিয়েছিল। সর্বশেষ কারণটা আমরা বলবো বৈদেশিক আক্রমণ। তোমরা ইতিহাস পড়তে এসে কিন্তু এই কারণটা বারবার আমরা লাস্টের কারণটাই দেখি যে বৈদেশিক আক্রমণ বা বহিঃশত্রুর আক্রমণ। এটা তো কমন একটা ব্যাপার তোমাদের কাছে হয়ে গিয়েছে বা আমাদের কাছে হয়ে গিয়েছে যে সিন্ধু সভ্যতার যুগে আমরা দেখেছি যে বহিঃশত্রু বা বিদেশিরা বারবার আক্রমণ করেছিলেন। একে তো নানান বিপর্যয় ছিল, পৌর সুবিধা ছিল না, অভ্যন্তরীণ সংকট ছিল, প্রাকৃতিক দুর্যোগ ছিল, তার মধ্যে আবার বৈদেশিক যে আক্রমণটা, সেটার ফলেও এই সভ্যতাটা শেষ হয়ে গেছে। তো আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এই করোনার ক্রান্তি লগ্নে আমি তোমাদেরকে নির্দেশ করছি, তোমরা প্রত্যেকেই নিজে সচেতন থাকবে এবং প্রত্যেকে অন্তত 2 জন মানুষকে সচেতন করবে যে তারা যাতে স্বাস্থ্যবিধি মেনে সুন্দরভাবে সুস্থভাবে থাকেন। এজন্য আমি তোমাদেরকে নির্দেশ জানাচ্ছি, তোমরা অবশ্যই প্রত্যেকে 2 জন করে তোমরা অনুপ্রাণিত করবে স্বাস্থ্য সচেতন হিসাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আগামীতে আবার দেখা হবে এই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ।